নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন এই কাঁকড়ার দাঁড়াগুলোকে একটু ভেঙে নিই। যেহেতু কাঁকড়ার দাঁড়াগুলো বেশ বড়, তাই ছুরির পিছন দিকটা দিয়ে কিংবা কোনো একটু হালকা ভারী বস্তু দিয়ে এরকম একটু বাড়ি মেরে ভেঙে নিলেই হবে। বেশি ভাঙতে যাবেন না, তাহলে কিন্তু কাঁকড়ার ভেতরে যে শ্বাসগুলো থাকে, মানে দাঁড়ার ভেতরে যে শ্বাসগুলো থাকে, সেগুলো সব বেরিয়ে যাবে। কাঁকড়াটা যেহেতু বেশ বড় সাইজের, তাই বডিটাও বেশ বড়। আমি মাঝখান দিলাম 2 টুকরো করে কেটে নিলাম। আর নিয়েছি বেশ একটা ম্যাজিক্যাল উপকরণ রান্নার। কি বলুন তো এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। কাঁকড়া বাছার সময় এগুলোকে আলাদা করে রাখতে হবে। আর দেখুন, সমস্ত কাঁকড়াগুলিকে কেটে বেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। আর যারা বলেন কিনা কাঁকড়া রান্না করার আগে কিরম একটা আষ্টে গন্ধ লাগে, তারা খেতে পারেন না, তাদের জন্য বলে রাখছি এখানে সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেবেন। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর ঘাবড়ানোর দরকার নেই, এই খোলগুলো কিন্তু খাওয়া যাবে না। আমি জাস্ট ডেকোরেশন করব বলে রান্নায় ব্যবহার করছি, আপনারা ফেলেও দিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু ভুলেও মাখাতে যাবে না, তাহলে কাঁকড়ার কাঁটা লেগে হাতের একদম দফা রফা হয়ে যাবে। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। যারা বলেন কাঁকড়া নাকি অনেক সময় তিতো লাগে, তাদেরকে বলছি কাঁকড়া রান্নায় সবসময় একটু আলু কিংবা কুমড়ো দিলে সেই তিতো ভাবটা একেবারেই কেটে যায়। কুমড়ো দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি তাই আলুই ব্যবহার করছি। এটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, অবশ্য করেই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার মতন কে কে কাঁকড়া খেতে ভালোবাসেন। তারা কিন্তু অবশ্যই জানাবেন, আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। দেখবেন কাঁকড়া যখন পুরো সম্পূর্ণ লাল লাল হয়ে গেছে, তখনই আমাদের ভাজা বন্ধ করে দিতে হবে। কাঁকড়া ভাজতে বা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে দেখুন সম্পূর্ণ পরিমাণ লাল হয়ে গেছে। এবার আমি এই কাঁকড়ার কড়াই সমেত নামিয়ে রেখে দেবো। আবার ওই একই কড়াই কাঁকড়া খালি করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করতে পারলে বেশ ভালো ঝাঁজ আসে। সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 ইঞ্চি একটা দারচিনির টুকরো আর সামান্য পরিমাণ জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি বেশ মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি, যাতে রান্নার পরে মুখে পড়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন জিরে আর ধনে বাটা। আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই বাটা ব্যবহার করেছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আমি কিন্তু কাঁকড়া কিংবা চিংড়ি মাছে আদা ব্যবহার করি না। আপনারাও কি আমার মতন এরকম ব্যবহার করেন কি করেন না জানাবেন। আমি ব্যবহার করি না, কারণ কাঁকড়া কিংবা চিংড়ি মাছের যে নিজস্ব গন্ধটা আছে, আদা দিলে সেটা নষ্ট হয়ে যায়। আমার পিসি সবসময় বলতেন কাঁকড়া কিংবা চিংড়ি মাছে আদা না দিতে। তারপর দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, যেমন নুন, লঙ্কার গুঁড়ো, মিষ্টির জন্য সামান্য চিনি আর মশলার বাটি ধোয়া জল। আচ্ছা, আমার মতন কে কে বিশ্বাস করেন যে মশলার বাটি ধোয়া জল দিয়ে রান্নার স্বাদ আরও বেড়ে যায়? তারা কিন্তু অবশ্য করেই আমাকে জানাবেন। তারপর মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে তখন দিয়ে দেবো কাঁকড়ার যে ঘিলুগুলো আমি বেছে রেখেছিলাম, সেই ঘিলু এবং বাটি ধোয়া জল, যাতে ঘিলুটা সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে কষিয়ে নেবো। এই কষানোর সময় যে সারা ঘরটা একটা সুন্দর গন্ধে ছেয়ে যাবে, সেটা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আলু কষে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি, না হলে গরমে দিলে পারেই টক দইটা কেটে যাবে। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাঁকড়াগুলো, এবং কাঁকড়ার সাথে যে তেল ঝালগুলো রয়েছে সেগুলোকেও ভালো করে কাটিয়ে কুচিয়ে দিয়ে দেবো। কাঁকড়ার কিন্তু এগুলোতেই স্বাদ বেশি থাকে। এবার বেশ মিনিট 5 ধরে কাঁকড়াটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা পুরো কাঁকড়ার ভিতরে ঢোকে। দেখুন মশলাটা একদম শুকনো হয়ে এসেছে, তাই আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম কাঁকড়া যাতে রেখেছিলাম তার। কাঁকড়াটা মশলার সাথে খুব ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো কাঁকড়া সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য অল্প পরিমাণ গরম জল। জলটা এখানে অল্পই ব্যবহার করতে হবে, যেটুকু দরকার সেইটুকুই দেবো, কারণ কাঁকড়াটা সিদ্ধ হওয়া নিয়ে দরকার, এটা বেশি ঝোল হয় না। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এইভাবেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, কিন্তু স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য, এবং আমি যেহেতু আজকে আপনাদেরকে মহারানী কাঁকড়ার রেসিপি দেখাচ্ছি, তাই একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। আপনারা কিন্তু ঘন করা দুধও অ্যাড করতে পারেন। এবার একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মহারানী কাঁকড়ার রেসিপি।
আর একটু শুকনো করব। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রকার গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ কাঁকড়ার একটা নিজস্ব গন্ধ আর ফ্লেভার আছে, গরম মশলা দিলে সেটা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু আমি কোনো সময় ব্যবহার করি না চিংড়ি মাছ আর কাঁকড়াতে গরম মশলার গুঁড়ো। এবার গরম গরম ভাত কিংবা পরোটার সাথে সার্ভ করুন আর মন জয় করে নিন সবার। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি কাঁকড়াগুলোর মধ্যে দুটো কাঁকড়া সম্পূর্ণ গোটা রেখেছি, বেছে নেওয়ার পর কাটিনি, আর যে খোলাগুলো দিয়েছিলাম তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখনও যদি পুটুস কিচেন পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সদস্য হওয়ার অনুরোধ রইল, মানে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ধন্যবাদ।